নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা। বন্ধুরা, তোমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী রয়েছ তারাও এই ভিডিওটি দেখতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কি ভূমিকা ছিল এখানে সম্পূর্ণভাবে সেটা বলা হবে। আর যারা শুধুমাত্র নেতাজিকে জানতে আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে জানতে চাও তারাও শুনতে পারো। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ইতিহাসের ইতিকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, মনে রাখবেন বেল আইকন প্রেস করার পর অল বাটনটিও আপনাদের প্রেস করতে হবে। অল বাটন প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একদিকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় গণ আন্দোলন পরিচালিত হচ্ছিল, অন্যদিকে ভারতের ভেতরে এবং বাইরে সশস্ত্র বিপ্লবের প্রচেষ্টা দেখা গিয়েছিল। সুভাষচন্দ্র বসুর রোমাঞ্চকর জীবনের এই দুই ধারার সমন্বয় দেখা যায়। একদিকে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা, অন্যদিকে বৈপ্লবিক সশস্ত্র সংগ্রামের একজন বরেণ্য যোদ্ধা, সেনানায়ক। সুভাষচন্দ্র বসু এবং তার কংগ্রেসে রাজনীতি। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন স্বদেশ প্রেমিক। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অসহযোগ আন্দোলন যখন শুরু হয়েছিল তিনি জাতীয় সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে তিনি স্বরাজ্য দলে যোগদানও করেন 1924 খ্রিস্টাব্দ। সেই সময় অক্টোবর মাসে বিপ্লবী গোষ্ঠীদের সঙ্গে সংযোগ রয়েছে এই অভিযোগে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয়েছিল। 20-এর দশকের শেষ দিক থেকে তিনি জাতীয় রাজনীতিতে একজন তরুণ নেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করতে থাকেন। জাতীয় আন্দোলনকে সুদৃঢ় করার জন্য তিনি শ্রমিক এবং কৃষক আন্দোলনকে প্রসারিত করতে চেয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ছাত্র এবং যুব সংগঠনের মাধ্যমে যুব শক্তিকে জাগিয়ে তুলতে চেষ্টা করেন। জওহরলাল নেহরুর সঙ্গে একত্রে তিনি পূর্ণ স্বাধীনতার সপক্ষে মতামত ব্যক্ত করেছিলেন। সুভাষচন্দ্র বসু প্রথম থেকেই গান্ধীজির অহিংস সংগ্রাম এবং নমনীয় নীতির সমর্থক ছিলেন না। তিনি বিশ্বাস করতেন জাতীয় মুক্তির জন্য প্রয়োজন সম্মুখ সমর, অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন নয়। এই জন্যই 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। 1932 সাল গান্ধীজি যখন বড়লাট আরউইনের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন তখনও সুভাষচন্দ্র বসু সমালোচনায় মুখর হন। এরপরে কংগ্রেসের সভাপতি রূপে সুভাষচন্দ্র বসু। সময়কাল 1938। হরিপুরা কংগ্রেসে এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে দুইবার সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি জাতীয় কংগ্রেসকে আপোষহীন সংগ্রামের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার জন্য আহ্বান জানান দেশবাসীকে। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের পর কংগ্রেসের দক্ষিণপন্থীদের সাথে তার মতানৈক্য হয়। এই মতানৈক্যের কারণে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেন। সময় 1939 সালের এপ্রিল মাস। গঠন করেন ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল।
সময় 1939 সালের মে মাস। এবার বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। 1939 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র বসু অবিলম্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রচণ্ড আঘাত হানতে চাইলেন। সুভাষচন্দ্রের আপোষহীন ব্রিটিশ বিরোধী মনোভাব এবং কার্যকলাপের জন্য 1940-এর জুলাই মাসে সরকার তাকে প্রথমে কারারুদ্ধ করে, পরে গৃহবন্দী করে রাখে। যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগাবার উদ্দেশ্যে 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি নেতাজি গোপনে গৃহত্যাগ করেন। কাবুল এবং রোম হয়ে জার্মানিতে চলে যান। জার্মানিতে তিনি ব্রিটিশ বিরোধী প্রচার শুরু করলেন। বার্লিনে থাকাকালীন ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি তৈরি করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার নামে একটি সংগঠন। কিন্তু জার্মানি থেকে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করা সম্ভব নয়, তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভারতের পূর্ব সীমান্ত থেকে জাপানের সমর্থনে সামরিক অভিযান পরিচালনা করবেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দুঃসাহসকে ভর করে একটি জার্মান ডুবো জাহাজে চেপে 1943 খ্রিস্টাব্দের 13 জুন এই দিনে জার্মানি থেকে জাপানে চলে আসেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী তেজো সুভাষচন্দ্র বসুকে সাদরে অভ্যর্থনা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন জাপান ভারতের রাজনৈতিক মুক্তির জন্য সর্বতোভাবে সাহায্য করবে। টোকিও থেকে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার পরিকল্পনা প্রচার করলেন। এখন বলবো সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর মুক্তি সংগ্রাম নিয়ে। 7 ডিসেম্বর 1941 জাপান ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দ্রুত গতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, ব্রহ্মদেশ, সিঙ্গাপুর দখল করে নেয়। সিঙ্গাপুরের পতনের পর জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠনের পরিকল্পনা নেন ক্যাপ্টেন মোহন সিং। অন্যদিকে 1942 খ্রিস্টাব্দের জুন মাসে ব্যাংকক শহরে ভারতীয় বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর নেতৃত্বে ভারতীয় স্বাধীনতা সংঘ গঠিত হয়। 1943-এর 3রা জুলাই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে উপস্থিত হলে এক বিশাল জনতা তাকে সম্বর্ধনা জানিয়েছিল। এর কয়েকদিনের মধ্যে রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি বলে ঘোষণা করেন এবং তার হাতে ভারতের স্বাধীনতা সংঘের ও দক্ষিণ পূর্ব এশিয়ার সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেন। সভায় উপস্থিত অগণিত প্রবাসী ভারতীয় সুভাষচন্দ্রকে নেতাজি বলে অভিনন্দিত করে। সেই সময় থেকেই জয় হিন্দ অভ্যর্থনার রীতি চালু হয়ে গিয়েছিল। 1943 খ্রিস্টাব্দের 5 জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ পরিদর্শন করেন এবং দিল্লি চলো এই আহ্বানে ফৌজের সেনাদের অনুপ্রাণিত করে তোলেন। 1943-এর 21 অক্টোবর সুভাষচন্দ্র সিঙ্গাপুরে জাপান সরকারের অনুমোদনে এবং সহায়তায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলেন। সুভাষচন্দ্র হলেন এই সরকারের কর্ণধার। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সমর সচিব এবং সেনাধ্যক্ষ। আজাদ হিন্দ ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করা হয়: গান্ধী, সুভাষ, নেহেরু, আজাদ এবং রানী ঝাঁসি বাহিনী। সেই সময় জাপানি বেতার থেকে ভারতের স্বাধীনতার বাণী প্রচার করেন তিনি। তিনি বলেন,
দিল্লির পথই হল স্বাধীনতার পথ, তার চরম আহ্বান। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এইভাবে সুভাষচন্দ্র বসু অসাধারণ কর্মপ্রতিভা এবং সংগঠন শক্তি দ্বারা ভারতের বাইরে সশস্ত্র সংগ্রামের ক্ষেত্র তৈরি করেছিলেন। এখন বলবো আজাদ হিন্দ বাহিনীর অভিযান নিয়ে। 1943-এর 23 অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। নেতাজির রণধ্বনি দিল্লি চলো, জয় হিন্দ এই মন্ত্রে উদ্দীপ্ত আজাদ হিন্দ বাহিনী যুদ্ধ ঘোষণা করে। 1944 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ পার হয়ে মণিপুর রাজ্যে প্রবেশ করল। ফৌজের এক অংশ কোহিমা দখল করে এবং মণিপুরের রাজধানী ইম্ফল অধিকারের জন্য অগ্রসর হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। এরপর থেকেই ইঙ্গো মার্কিন বাহিনীর কাছে জাপান পরাজিত হতে থাকে। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের পতনের পর জাপানিদের সাথে সাথে আজাদ হিন্দ বাহিনীও ব্রিটিশের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। এইভাবেই সুভাষচন্দ্র বসুর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। সুভাষচন্দ্র বসু একমাত্র ভারতীয় নেতা ছিলেন যিনি ভারতবর্ষকে মুক্ত করার জন্য বিদেশে একটি সেনাবাহিনী এবং অস্থায়ী স্বাধীন সরকার স্থাপন করে ভারতের অনেক মাইল ভূখণ্ড ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেছিলেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সাহায্যে ভারতের মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা যদিও ব্যর্থ হয়, আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা অর্জনের পথকে নিঃসন্দেহে সুগম করেছিল। আজাদ হিন্দ আন্দোলন এই কথাই প্রমাণ করে যে ভারতের স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র গান্ধীজির অহিংস গণ আন্দোলনের পথে সীমাবদ্ধ ছিল না, সশস্ত্র সংগ্রামেও এর প্রধান ভূমিকা ছিল। সুভাষচন্দ্রের ধারণা ছিল যুদ্ধকালীন সময়ে ভারতের বাইরে থেকে সশস্ত্র অভিযান পরিচালনা করলে ভেতরে এবং বাইরে দুই দিক দিয়েই ভারতের ব্রিটিশ শাসন চাপে থাকবে এবং ব্রিটিশ শাসনের অবলুপ্তি ঘটবে। এবং এ কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী প্রসঙ্গে গান্ধীজি বলেছেন, তারা একই পতাকা তলে ভারতের সকল ধর্ম এবং জাতির মানুষকে একত্রিত করতে পেরেছিল। আজাদ হিন্দ বাহিনীর পরাক্রম দেখে ব্রিটিশ সরকার এটা বুঝতে পেরেছিল যে ভারতীয় সেনাদের ভরসায় ভারতের ওপর আধিপত্য বজায় রাখা আর হয়তো সম্ভব হবে না। এক ব্রিটিশ লেখকের মতে, হ্যামলেটের পিতার মতো সুভাষচন্দ্র বসুর প্রেতাত্মা ব্রিটিশ শাসকের মনে ত্রাসের সঞ্চার করেছিল। 2 বছরের মধ্যেই ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়। নেতাজির আপোষহীন সংগ্রামী মনোভাব এবং দধিচির মতো আত্মত্যাগ ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মণিপুরের ময়রাং গ্রামে আজাদ হিন্দ বাহিনীর স্মরণে ভারত সরকার স্থাপিত ফলকে যা লেখা আছে তাতে বলা হয়েছে নেতাজির স্বাধীনতা এবং আত্মোৎসর্গের কথা, নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর কীর্তির প্রতি শ্রদ্ধার কথা, যা আমাদের ভারতবাসীর চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।